এপিসোড 3 শুরু হয় সাউনের অফিসে বিস্ফোরণের ঠিক কিছুক্ষণ আগে থেকে। সাউন আর তার টিম কিডন্যাপারের কল ট্র্যাক করার জন্য প্রস্তুত ছিল। তখনই অফিসে একজন ডেলিভারি বয় আসে আর দরজার বাইরে একটা পার্সেল রেখে চলে যায়। এই পার্সেলে ছিল পিৎজার প্যাকেজিং। তাই একটা টিমমেট ভাবে যে কেউ খাবারের অর্ডার দিয়েছে আর সে পার্সেলটা নিয়ে আসে। ঠিক তখনই সাউনের কাছে কিডন্যাপারের কল আসে, অর্থাৎ হিজু কল করে। আর তখনই পার্সেলটা ব্লাস্ট হয়ে যায়। সাউনের যখন হুঁশ আসে তখন সে হাসপাতালে থাকে, যেখানে তার বাকি টিমমেটদেরও ট্রিটমেন্ট চলছিল। দোজে ওর সেই ডেলিভারি ম্যানের ফুটেজ দেখায় যে লোকটা অফিসের বাইরে বক্সটা রেখে গিয়েছিল। দোজো বলে হয়তো এই একই কিডন্যাপার যিনি তোমাকে হুমকি দিচ্ছিলেন। সাউন্ড দ্রুত ফোন চেক করে। তখন সিকিউরিটি একটা মেসেজ পাঠিয়েছে যে হিজু বাড়িতেই আছে। সেটা দেখে সাউন্ড কোথাও যেতে চাইল, কিন্তু দোজে তাকে আটকে বলল পুলিশ তাদের কাজ করছে, কিন্তু তারা জানে না যে তুমি এতে জড়িয়ে আসো। যদি এই খবর বাইরে যায় তাহলে মিডিয়াতে তুমুল হইচই হবে। সাউনের মনে হচ্ছিল এসব করে ওই কিডন্যাপার আসলে আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে। আচ্ছা, এখন তাকে শাস্তি দিতে হবে, সরাসরি না হলেও অন্য কোনো উপায়ে। এই জন্যই সাউন্ড কিছু বলছে না। কিডন্যাপার যে হুমকিপূর্ণ কল করেছিল তার কিছু অংশ ফ্রেশে দেওয়ার জন্য বলেছে। সে এখান থেকে বাড়ি গেছে আর হিজু ঠাইয়ের মল চেক করতে যাচ্ছিল। তারপর ডাইনিং টেবিল থেকে তাকে বেডরুমে নিয়ে যায়, যেখানে হিজু ডায়েরিতে লিখে জিজ্ঞেস করে তোমার কি চোট লেগেছে। সাউন্ড বলে একটা লোক আমাদের অফিসে বোমা রেখে গিয়েছিল। হিজু জিজ্ঞেস করে সে কি কিডন্যাপার ছিল। সাউন্ড বলে হ্যাঁ। তারপর বলে এখন থেকে আমি তোমাকে প্রশ্ন করব সেই কিডন্যাপার কে হতে পারে, তুমি জানো কি। যখন সে না বলে মাথা নাড়ে তখন সাউন্ড কাছে এসে বলে কিন্তু কেন মনে হয় যে ওই কিডন্যাপার তোমাকে খুব ভালোভাবেই জানে, এমনকি তোমার ব্যক্তিগত ব্যাপারগুলোর কথাও জানে। এটা বলে সে আবার তার থাই থেকে ড্রেস সরাতে শুরু করে। হিজু তখন একটু নার্ভাস হয়ে যায়, ভাবতে থাকে যদি সে থাইয়ের ফটো সম্পর্কে কিছু জিজ্ঞেস করে। তাই হিজু সাউন্ডকে ঠেলা দিয়ে লিখে জিজ্ঞেস করে ওই কিডন্যাপার আমার সম্পর্কে কি জানে আর তুমি কি চেক করছিলে। ও আমাকে প্রথমে কিডন্যাপ করছিল, তোমাকে কষ্ট দিয়েছিল আর তুমি কি করছিলে। সাউন্ড বলল তুমি সত্যিই জানো না আমি কি করছিলাম। তখন দোজের ফোন আসছিল, তাই সাউন্ড ওর থেকে ক্ষমা চাইলো যা করছে তার জন্য। সাউন্ড তার ড্রেস ঠিক করে বাইরে চলে গেল। সে নিজের রুমে গেল, যেখানে দোজে তাকে বলল পুলিশ বলছে এটা কোনো সিরিয়াল আর্সেনিকের কাজ, যারা গত 6 মাস শহরের অনেক জায়গায় আগুন লাগিয়েছে। কিন্তু সাউনের বিশ্বাস ছিল এটা ওই কিডন্যাপারের কাজ, যিনি ওই আর্সেনিকের ছদ্মবেশে করেছে। তাই পুলিশ যা করছে তা হতে দাও, আমরা আমাদের তদন্ত করব। কারণ যখন ব্লাস্টটা হয়েছিল তখন আমি কিডন্যাপারের সঙ্গে ফোনে কথা বলছিলাম, মানে তার কোনো সঙ্গে অবশ্যই আছে। এদিকে হিজু বাইরে দাঁড়িয়ে তার কথা শুনতে চেষ্টা করছিল। কথা শেষ হলে সে তাড়াতাড়ি হলের মধ্যে এসে ভাঙা গ্লাসের টুকরো তুলে নিচ্ছিল। তখন সাউন্ড এসে বলে তার ফোনটা আনতে, যা সে প্রথমে নিজের রুমে গিয়ে ওই কিডন্যাপারের ফোন থেকে তার সব ছবি ডিলিট করে। তারপর ফোনটা বন্ধ করে টেবিলের নিচে লুকিয়ে দেয়। তারপর নিজের ফোন নিয়ে এসে সাউন্ডকে দেয়। সাউন্ড বলে তোমার ফোনটা হয়তো হ্যাকও হতে পারে, আমি একবার চেক করিয়ে দেব, তারপর ফিরিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত তুমি সেফটির জন্য ঘরে থাকো। সাউন্ড আর হিজুর প্যারেন্ট এসেছিল শুটিংয়ে। এটা সাউন্ডের ড্যাড মিস্টার বে, যিনি আসন্ন নির্বাচনে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট। আর এটাই মিস্টার হং, হিজুর স্টেপ ড্যাড, যিনি অনেক বড় ব্যবসায়ী। এদিকে আমরা আসল কিডন্যাপারকে দেখি। তখন তার সঙ্গী তাকে মেসেজ করে জিজ্ঞেস করে অফিস বিল্ডিং এ ব্লাস্ট তুমি করেছো। কিডন্যাপার বলে হ্যাঁ, মজা পেয়েছো কি। তখন তার পার্টনার বলে আজ থেকে আমাকে না বলে কোনো কাজ করবে না, আর একটা কাজ আছে তোমার জন্য। এটা বলে সে পার্টনারকে একটা ঠিকানা পাঠায়। এদিকে সাউন্ড হিজুর ফোন চেক করছে, চ্যাটগুলোতে সাং ইউর নাম দেখলো, তাই সে তাদের চ্যাট দেখতে শুরু করলো। সম্প্রতি সাং ইউ তার কলেজের সময় একটা ছবি পাঠিয়েছিল। নুরি রিম সেন্টার নামে একটা অনাথ আশ্রমে তারা দুজনই বাচ্চাদের সঙ্গে ছবি তুলেছিল। এদিকে সাং ইউ তার ক্রাইম শো নিয়ে আলোচনা করতে ইউরির টিমের সঙ্গে দেখা করতে আসে। সাং ইউ একটা আনসলভ কেস, এই ক্রাইম রিপোর্ট প্রোগ্রামে ইনভেস্টিগেশন করতে চায় না। তখন ইউরিয়ান টিম ওই কেস সম্পর্কে জিজ্ঞেস করে। সাং ইউ বলল আমি নুরু ডিম সেন্টার নামে অনাথ আশ্রমে বড় হয়েছি। 20 বছর আগে যে টাউনে ওই অনাথ আশ্রম ছিল ঠিক সেখানেই একটা ধনী পরিবারের বড় একটা ম্যানশন ছিল, যেখানে তারা মাঝে মাঝে আসতো। একদিন সাঙ্গু ওই ম্যানশনের ভিতরে ঢুকে পড়েছিল, যেখানে ওই দরিদ্র পরিবারের ছিল, অর্থাৎ তাদের ছোট মাস্টার ছুটিতে এসেছিল। সে সবসময় একটা মাস্ক পরে থাকতো। তারা দুজন অনেক গেম খেলেছিল। সে সাঙ্গুকে নিজের রুম দেখিয়েছিল, যেখানে অসংখ্য ধরনের খেলনা ছিল। এরকম প্রতিদিনই তারা একসাথে খেলতো। কিন্তু একদিন হঠাৎ সাঙ্গু ওর বাড়িতে কিছু ভয়ঙ্কর জিনিস দেখলো। তারপর থেকে সে আর কখনোই যায়নি। ইউরিন বাকি সবাই জিজ্ঞেস করতে লাগলো সে কি দেখেছিল। তখনই সাঙ্গুর একটা কল আসে, ওর অন্য কিছু প্ল্যান ছিল, তাই তাতে যেতে হয়। ওদিকে সাউন্ড নুরির ডিম সেন্টার সম্পর্কে দেখছিল। তখন হিজুর ফোনে সাঙ্গুর একটা মেসেজ আসে, যেখানে সে হিজুকে কাল লাঞ্চের জন্য ইনভাইট করেছিল এবং রেস্টুরেন্টের লোকেশনও পাঠিয়েছিল। সাউন্ড তখন ওই রেস্টুরেন্টের সম্পর্কে দেখছিল। ঠিক তখনই ইউরি মেসেজ পাঠায়, আশা করি তোমার দিন ভালো গেছে আর লাঞ্চ উপভোগ করো। ইউরি ছিল সাউন্ডের বড় ফ্যান।
ওকে দেখে সে নিউজ অ্যাঙ্কার হয়েছিল। এই কারণে সে সাউনকে এমন মেসেজ পাঠাতে থাকে। পরের দিন হিজু আর সাঙ্গু সেই রেস্টুরেন্টে লাঞ্চ করতে আসে, যেখানে একটু পরে ইউরি আসে। যেহেতু সে দুজনকেই চেনে, তাই তাদের সাথে কথা বলতে আসে। কিন্তু সে তখন আসতে চলা তার গেস্টদের নিয়ে খুব বেশি উত্তেজিত হয়ে যায়। কিছুক্ষণ পর সাউন্ড এন্ট্রি মারে। ইউরি উঠে তাকে হাই বলে, যা থেকে হিজু আর সাঙ্গু পিছনে থাকায়। সাউন্ডকে দেখে হিজু তার মুখ লুকাতে শুরু করে, কিন্তু সাউন্ডের তো জানা ছিল ও এখানে আসবে। তাই সে জেনে বুঝে ইউরিকে লাঞ্চে ডেকেছিল। তাই ও ইউরির আগে হিজুর কাছে এসে দাঁড়ায় বলে, ইন্টারপ্রেটার হাং হিজু। এদিকে আমাদেরকে সাউনের অফিস দেখানো হয়, যেখানে পুলিশ কিছু প্রশ্ন করতে এসেছে। তখনই বিল্ডিং এর নিচ থেকে আওয়াজ আসে। সবাই দেখে কেউ ডাস্টবিনে আগুন ধরিয়ে দিয়েছে। সবাই নিচে নামে। তখন দোজে একটা মাস্ক পরা লোককে দেখতে পায়। তাকে ধরার জন্য পিছনে দৌড়ায়। অনেক দৌড়ানোর পর সে তাকে ধরে ফেলতে পারে। এদিকে রেস্টুরেন্টের 7 জনে একসাথে লাঞ্চ করতে বসে যায়। সাঙ্গু হিজুর জন্য খাবার ছোট ছোট পিসে করে দেয়, যা সবাই দেখে। সাউন একটু জেলাস হয়ে যায়। ইউরি সাউনের কাছে বলে, হিজু আর সাঙ্গু কলেজের বন্ধু। আমি আর সাঙ্গু এক প্রোগ্রামের জন্য একসাথে কাজ করছি। আমি আর হিজু একসাথে কাজ করেছি, তাই আমরা 3 জনই একে অপরকে চিনি। কিন্তু তুমি হিজুকে কিভাবে চিনো? সাউন্ড বলে, ব্রিটিশ এম্বাসির এক ইভেন্টে ওরা আমাকে সাহায্য করেছিল, তখন থেকে আমি ওদেরকে চিনি। আসলে সাউন্ড এখানে বিশেষ করে সাঙ্গু সম্পর্কে জানতে এসেছে, তাই সে সাঙ্গু সম্পর্কে বারবার প্রশ্ন করছিল। সেটা থেকে সাঙ্গু তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার প্রতি আগ্রহী? সাউন্ড বলে, হ্যাঁ। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন হিজু বাথরুমে যাবার অজুহাতে উঠে পড়ে। ঠিক তখনই সাউনের কাছে দোজের কল আসে, তাই সে উঠে ফাঁসে গিয়ে কথা বলতে যায়। দোজো তাকে বলে, সিরিয়াল আলসেনিক ধরা পড়েছে, যিনি 6 মাস ধরে আগুন লাগাচ্ছিলেন, কিন্তু আমাদের বিল্ডিং এর ব্লাস্ট করেনি। মানে নিশ্চিত যে এটাই ওই কিডন্যাপারের কাজ। তখন হিজু তার পেছনে এসে ফোনে টাইপ করতে থাকে, তুমি কি জানতে চাও তুমি এখানে কি করছিলে? আমার ফোন হ্যাক করছে কিনা চেক করতে নিয়ে গিয়েছিলে, নাকি আমার উপর নজর রাখতে? সাউন্ড জিজ্ঞেস করে, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? হিজু লেখে, তোমার কি আমার উপর আর সাংইউর উপর সন্দেহ আছে? কারণ যাই হোক, সাংইউ খারাপ মানুষ না। ওই সময় সাউন্ড ফোন চিনিয়ে নিয়ে বলে, তুমি বলেছিলে ও তোমার কলেজের ফ্রেন্ড। তুমি কি ওকে ভালোভাবে জানো, যে এতদিন পর হঠাৎ তোমার সামনে এসে গেল? যদি তুমি ওকে সত্যিই ভালোভাবে জানো, তাহলে আমার কথা কি হবে? তুমি আমাকে কতটা ভালোভাবে জানো? আমরা তো একে অপরকে 20 বছর ধরে চিনি, তাই না? বলো তো, তুমি আমাকে ভালো মতো চিনো তো? আমি ভাবতাম আমি তোমাকে অনেক ভালো মতো চিনি, কিন্তু হয়তো না। এটা বলে সে চলে যায়। যখন হিজুকে তার ডিরেক্টর অফিসে ডাকে, এদিকে সাউন্ড তার কাছে এসে বিজনেস কার্ড চায়, তারপর চলে যায়। হিজু তাদের বাইকে চড়ে নিজের অফিসে চলে যায়, যেখানে তার ডিরেক্টর তাকে রেসিডেন্সিয়াল অফিসে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করার জন্য আবেদন করতে বলে। কারণ হিজু সাউনের এখন পর্যন্ত সব প্রেস কনফারেন্স ভিডিও দেখেছে। সাইন ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করছিলাম, আর এখন তো সাউনের পিচের সাথে হিজুর সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেশন 100% মিলেছে। এই কারণে এই ডিরেক্টর বলে, এটা তো তোমার জন্য একদম দারুণ সুযোগ। এদিকে সাউন্ড দোজেকে সাঙ্গুর কার্ড দেয় আর তার সম্পর্কে সবকিছু জানতে বলে। দোজে বলে, এর একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে 2 লক্ষেরও বেশি ফলোয়ার্স আছে, মেয়েদের মধ্যে খুবই জনপ্রিয়। সাউন্ড জানতে চায়, মেয়েদের মধ্যে কেন এত ফেমাস? দোজে বলে, কারণ ওর ফিজিক ভালো, ডাক্তার হয়েও নিয়মিত ওয়ার্কআউট ইত্যাদি ভিডিও আপলোড করে, আনসলভ মিস্টেরিয়ার ক্রাইম ফেসগুলোকেও কভার করে। তাই সাউন্ড বলে, এর ব্যাপারে যা কিছু জানা যায় সব খুঁজে বের করো। হিজু অফিসের পার্কিং লটে যেতেই, যেখানে গাড়ির ভেতরে ঢুকলেই অটোমেটিক রেডিও চালু হয়ে যায়, আর কিডন্যাপারের ফোন নাম্বার থেকে একটা গান রিকোয়েস্ট আসে। গানটার নাম ছিল কল মি নাও। তখনই গানের সুর বাজতে শুরু করে। হিজু অনেক চেষ্টা করেও রেডিওটা বন্ধ করতে পারছিল না। এতে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এক্সিট গেট খুলতে সে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি এসে সে তাড়াতাড়ি কিডন্যাপারের ফোনটা সুইচ অন করে ভাবতে থাকে, কিডন্যাপার জানে কি ফোন আমার কাছে আছে? ঠিক তখনই সাউনের আওয়াজ আসে। হিজু ফোনটা লুকিয়ে বাইরে চলে আসে। সাউন্ড জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? হিজু বলে, কনভিনিয়েন্স স্টোর থেকে বিয়ার আর আইসক্রিম আনতে। সাউন্ড বলে, তোমার জন্য আমি নিয়ে আসছি বলেই চলে যায়। তখন হিজু কিডন্যাপারের ফোন থেকে সাউন্ডের কাছে আবার কল করে। সাউন্ড বলে, কোথাও ভয় পাওনি তো? হিজু বলে, মনে হয় তুমি আমার হুমকিটাকে হালকাভাবে নিয়েছ, তাই আমি তোমাকে সেটা সিরিয়াসলি নিতে সে ব্লাস্টটা দিয়েছি বোঝানোর জন্য। তো বলো, তোমরা কি সিদ্ধান্ত নিয়েছ? উল্টো সাউন্ড জিজ্ঞেস করে, আমার হিজুকে ছেড়ে দিলে তোমার কি লাভ হবে? সাউন্ডের কাছে হিজুর কোনো জবাব থাকে না। সাউন্ড আবার জিজ্ঞেস করে, তুমি আমাদের ডিভোর্স করাতে চাও কেন? কি পেতে চাও? হিজু বলে, তুমি তো তাকে প্রেম করে বিয়ে করনি, এখানে তোমার তার প্রতি কোনো ভালোবাসা নেই, তাহলে তাকে ছেড়ে দাও। সাউন্ড বলে, তোমার কথায় মনে হয় তুমি আমাকে অন্য কারোর সাথে ব্ল্যাকমেল করেছো। আসলে হিজুর সাথে তোমার সম্পর্ক কি? আর মনে রেখো, তুমি যা চাও আমি কখনো দিব না, আর আমি হিজুকে কখনোই ছাড়বো না বলে ফোন কেটে দেয়। হিজু বুঝতে পারছিল না ও আসলে কি ভাবছে। কিছুক্ষণ পর সাউন্ড তার জন্য বিয়ার আর আইসক্রিম নিয়ে আসে, আর সাথে সাথেই বলে, আমি তোমায় ডিভোর্স দেবো না। এটা শুনে হিজু শক হয়ে যায়। তারপর সাউন্ড বলে, যদি কেউ তোমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে বা কোনো স্ক্যান্ডাল বা গসিপ হয়, আমার নাম যেন কোথাও আসে না। এটা বলে ওর কাছে এসে হিজুর ঠোঁটের উপরে ফেনা মুছে দেয়। তারপর সে বলে, ইন্টারভিউয়ের জন্য ভালো করে প্রস্তুত হতে হবে, আমার পাশে দাঁড়ানোর জন্য তোমার পুরো মেহনত করতে হবে, আর ইন্টারভিউতে আমার থেকে কোনো সাহায্য আশা করো না। এটা বলে সে যাওয়ার সময় হিজু তাকে থামিয়ে জিজ্ঞেস করে,
তুমি আমাকে নিজের সাথে কেন চাও? যদি আমি প্রেসিডেন্সিয়াল অফিসে ইন্টারপ্রেটার হয়ে যাই তাহলে আমার নাম আর মুখ সারা দেশে পরিচিত হবে। তোমার এবং তোমার পরিবার কি সেটা সামলাতে পারবে? সাউন্ড হাসতে হাসতে বলে, তুমি একটু বেশি আত্মবিশ্বাসী হচ্ছ। সে বলে, আমার থেকে ভালো কেউই হবে না, এটা আমার গ্যারান্টি। আর অভিজ্ঞতায় সবকিছু হয় না, আমি মানুষের মুখ দেখেই বুঝতে পারি সে কি বলবে। তখন সাউন্ড তার কাছে এসে বলে, আচ্ছা তো বলো, আমি এখন কি ভাবছি? যে লোক তোমাকে কিডন্যাপ করেছে আর আমার অফিসে বোম বিস্ফোরণ করেছে সে আমার সম্পর্কে অনেক কিছু জানে। এটা সত্য যে আমরা এক বাড়িতে অপরিচিতদের মতো থাকি, কিন্তু এটা আমি পছন্দ করি না। সে কিডন্যাপার যা বলছে সেটা সত্য, কিন্তু আমি পছন্দ করি না। আমি তাকে বলতে চাই তুমি ভুল করছো, তাকে বলতে চাই তুমি আমাদের সবকিছু জানো না। এইসব বলে সে হিজু রুমে চলে যায়। হিজু তার পিছনে পিছনে আসে। তখন সে দেখে যে সাউন্ড তার বিছানা শুয়ে আছে আর তাকে ঘুমাতে আসতে বলে। হিজু তাকে চেয়ে থাকে। তখন সাউন্ড বলে, আমি তো তোমাকে কাটবো না। তবুও হিজু দাঁড়িয়ে আছে। সাউন্ড লাইট বন্ধ করে দেয় আর বলে, তাহলে যা ইচ্ছা তাই করো। কিন্তু হিজু লাইট জ্বালিয়ে দেয়। সাউন্ড বলে, তোমার কি ভয় লাগছে? আমি কিছু করব? তাহলে স্বপ্নেই থাকো। কিছু করতে চাইলে আগেই করতাম, নাকি আমার সামনে এসে তোমার নিজের নিয়ন্ত্রণ হারাবার ভয় পাচ্ছ? যদি তাই হয় তাও আসিও না। হিজু ওর ফিলোকে ছিনিয়ে নেয় আর ওর পাশে শুয়ে পড়ে। ও অন্যদিকে মুখ ফিরিয়ে নিতে যাচ্ছিল, তাই সাউন্ড বলে, আমার দিকে মুখ ফিরাও। আর বলে যে ও আমার অফিস সম্পর্কে জানে, তাই বাড়ির কথাও জানে, তাই আমাদের বাড়িও পুরোপুরি নিরাপদ না। তাই আজ রাতটা সব চিন্তা ছেড়ে আরাম করে ঘুমিয়ে পড়ো আর তোমার কিডন্যাপিং এর দিনের কথা ভুলে যাও। যা কিছু শুনেছ সব ভুলে যাও। হিজু মনে মনে বলে, তুমি ওই দিন যা বলেছিলে সেটা কি আমি ভুলে যাব? সাউন্ড চোখ বন্ধ করে নেয়। তখন হিজু ওকে কিছুক্ষণ দেখে। এটা দেখতে দেখে হিজু তখন ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই সাউন্ড তার চোখ খুলে উঠে চলে যায়। তখনই আমরা হিজুর এক খারাপ স্বপ্নের মধ্যে তার না বলার কারণ বুঝতে পারি। 20 বছর আগে হিজুর মা চেয়ারম্যান হং এর সাথে থাকতেন, যাদের 2টা সন্তান ছিল, একটা ছেলে আর একটা মেয়ে। একদিন 3 জনেই ঘুরতে গিয়েছিল। তখন তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, যেখানে চেয়ারম্যান হং এর ছেলে মারা যায় আর মেয়েটা বধির হয়ে যায়। অর্থাৎ এই অ্যাক্সিডেন্টের পর থেকে ইনা কিছু শুনতে পায় না। কিন্তু হিজুর কিছু হয়নি। হিজু যখন হাসপাতালে চোখ খুলল তখন তার মা তাকে পাগলের মতো চেঁচিয়ে উঠল, তুমি কিভাবে ঠিক থাকতে পারো? তোমার তো কিছুই হয়নি। হিজু কেঁদে উঠল। তখন তার মা জোর করে তার মুখ বন্ধ করে দিলেন। ওর ব্যথা হচ্ছিল, তবুও মা হাত সরাচ্ছিলেন না। তখনই হঠাৎ তাদের কিছু বুঝতে পারলো আর বলল, চুপচাপ থাকো, এখন থেকে কিছু বলবে না। তুমি এই দুর্ঘটনায় এতটাই শক হয়ে পড়েছ যে আর কথা বলার অবস্থা নেই। এটা তোমার মনে রাখতে হবে, কারণ এতক্ষণ পর্যন্ত চেয়ারম্যান হং তোমাকে দেখে কি পণ্যতা দেখাবেন না। আমরা এখানে থাকতে পারবো না, তাই এখন থেকে তুমি কখনোই কথা বলবে না। এই খারাপ স্বপ্ন নিয়ে হিজুর গল্প শেষ হয়। ঘুম ভেঙে যায়। নার্সিং হোম থেকে হিজুর বাবাকে কিডন্যাপার তুলে নিয়ে যায় এবং নার্সিং হোম থেকে অনেক দূরে নিয়ে যায়। ওরা ফোন থেকে হিজুকে ভিডিও কল দেয়। তখন কিডন্যাপারের মুখ দেখা যায়, কিন্তু ও নিজের মুখ হিজুকে দেখায় না। ও ভিন্ন স্বরে কথা বলে, ওর চোখের রং আলাদা আলাদা। হিজু ওর কণ্ঠ শুনে বুঝতে পারে ওই কিডন্যাপার। ওর বাবার জন্য হিজুর চিন্তা শুরু হয়। কিডন্যাপার বলে, আমার ফোন তোমার কাছে আছে তাই না? আর তুমি ওই ফোন ব্যবহার করে সাউন্ডকে হুমকি দিচ্ছ, কিন্তু তুমি ওর থেকে কি চাও? উত্তর দাও, না হয় আমি ফোন নিতে আসছি। হিজু ডাইরেক্ট বলল, আমার ওনার থেকে ডিভোর্স চাই। সেটা শুনে কিডন্যাপার হেসে বলল, এটা তো অনেক ভালো কথা। আমি তোমাকে পছন্দ করি, কারণ আমার আর তোমার লক্ষ্য একরকম। তাই তুমি ওকে ফোন করতেই থাকবে আর ফোনটা তুমি ধরতেই পারো। ওকে হুমকি দিতে থাকবে, কিন্তু যদি পিছিয়ে পড়ো সেটা ভালো হবে না। এটা বলে সে ক্যামেরার সামনে তার কিছু দাঁত দেখায়। এদিকে সাউন্ড প্রেসিডেন্টের সঙ্গে এক জায়গায় যাচ্ছিল, তখন তার কাছে একটা মেসেজ আসে। এদিকে হিজু দ্রুত নার্সিং হোমে পৌঁছায়, যেখানে তার বাবা এখন ওই সময়ে অসুস্থ ছিল। তখন এক নার্স বলেছিলেন যে ওকে হাঁটানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল, যিনি একটু সময়ের জন্য অন্য এক রোগী দেখতে গিয়েছিলেন। তখন হিজু দাঁতগুলো হারিয়ে ফেলেছিল। ওরা নার্সিং হোম থেকে অনেক দূরে গিয়েছিল। পুলিশও তখন এসে গিয়েছিল। যাদের কাছে ওই দাঁতগুলো ছিল সেগুলো হিজুর বাবার ছিল না। তাই পুলিশ হিজুকে রিপোর্ট লেখানোর জন্য সঙ্গে নিয়ে যায়। যাওয়ার সময় পুলিশের গাড়ির রেডিওতে হঠাৎ কিছু গোলমাল হয়। এটা দেখে হিজু আরও বেশি ভয় পায়। ওর মনে হয় কিডন্যাপারের হুমকির কথা পড়ে যায়। হঠাৎ করে সে গাড়ি থামানোর জন্য বলতে থাকে, কারণ তার বমির মতো লাগছিল। বাইরে এসে সে অনেক কেঁদে উঠল নিজের পরিস্থিতির কথা মনে করে, কারণ ছোটবেলা থেকে তার সঙ্গে অনেক খারাপ কিছু ঘটেছে। তার মায়ের উপর খুব বেশি কন্ট্রোল ছিল। 20 বছরও তাকে কথা বলার সুযোগ দেয়নি, জোরপূর্বক বিয়ে করিয়ে দিয়েছিল। এখন তো তার বাবারও বিপদে পড়ার আশঙ্কা আছে। সব মনে পড়ে আরো বেশি কেঁদে উঠল। তখনই পুলিশ কর্মীরা প্রেসিডেন্টের গাড়ি তাদের দিকে আসতে দেখে ভয়ে সরে যায়। ঠিক যখনই আমরা দেখতে পাই ওই গাড়ি থেকে সাউন্ড বের হয় এবং হিজুর দিকে আসতে থাকে। সাউন্ডকে দেখে পুলিশ কর্মীরা সালাম দেয়। সাউন্ড ওদের ধন্যবাদ জানায় আর চলে যেতে বলে। পুলিশরা বুঝতে পারে না। তারা বলে যে একে পুলিশ স্টেশনে নিয়ে যেতে হবে রিপোর্ট লেখানোর জন্য। সাউন্ড বলে, তোমরা যেতে পারো, আমি নিজেই আসবো রিপোর্ট লেখাতে। অফিসার বলে, দুঃখিত, তোমার ওর সঙ্গে সম্পর্ক কি? সাউন্ড হিজুকে ধরে বলে, হিজু আমার স্ত্রী। এটা শুনে 3 জনই অবাক হয়ে যায়, কারণ সাউন্ড কখনো হিজুকে নিজের স্ত্রী বলে পরিচয় করায়নি। এভাবেই এপিসোড 3 এখানে শেষ হয়। তো পার্ট 4 দেখতে চাইলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।